বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো মঙ্গল বই মা শীতলা, এবং এখানে আমরা এতদিন দেখেছি ছোট্ট মা শীতলাকে, এবং এখন আমরা দেখতে পাবো এক নতুন মায়ের আগমন, অর্থাৎ বড় মা শীতলাকে আমরা দেখতে পাবো। এবং এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। শুনে নেব দীপান্বিতার কাছ থেকে তার এই সিরিয়াল সম্বন্ধে কিছু কথা। মা শীতলা প্রথমের জার্নিটা একটু শুনবো, মানে তোমার অভিনয় আসে কিভাবে সেটা যদি একটু দর্শকদের বলো। অভিনয়, আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সের স্টুডেন্ট, রবীন্দ্রভারতীতে পড়াশোনা করতাম। সবাই জানে যে রবীন্দ্রভারতী বসন্ত উৎসব খুবই ফেমাস, দূর দূর থেকে লোক আসে, অনেক ফটোগ্রাফার্সরা আসে। তো সেখান থেকেই একটা ছবি আমার ভাইরাল হয়, সেখান আবার ডাক পড়ে ইন্ডাস্ট্রি থেকে, ডাকা হয়, অডিশন নেওয়া হয় অবভিয়াসলি, তারপরেই সেখান থেকে জার্নিটা শুরু। একদমই তাই। আর এছাড়াও তোমার যে এই সবগুলো চরিত্র তুমি করেছো, তার মধ্যে তোমার কোনটা সব থেকে বেশি পছন্দ, বা তোমার সঙ্গে কোন ক্যারেক্টারের সব থেকে বেশি মিল আছে? দেখো, সেইভাবে তো একদম মিল কোনোটাতেই থাকে না, কিন্তু যদি পছন্দ বলো, আমি একটু মানে আমার মনে হয়েছিল খুকুমণিটা আমার জন্য ডিফিকাল্ট, তো ডিফিকাল্ট জিনিস আমার পছন্দ হয়। তো হ্যাঁ, বলতে পারো খুকুমণিটা আমার ফেভারিট ক্যারেক্টার ছিল। আর সত্যি কথা বলতে খুকুমণিটা আমাকে অনেক, আমার জীবনের ফার্স্ট হিরোইন ক্যারেক্টার ছিল, ফার্স্ট লিড ক্যারেক্টার ছিল, তো অবভিয়াসলি ওটা আমার বেশি কাছের, প্রথম কাজ সবসময় কাছের হয়। একদমই তাই। এছাড়াও অভিনয় তো একটা মানে বেশ ভালো জায়গা তোমাকে দিয়েছে, তাছাড়াও তুমি একজন নৃত্যশিল্পী। আর সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে কি মানে অভিনয় ছাড়াও নাচ নিয়ে এগোনোর কোনো কি প্ল্যান রয়েছে? যদি সময় করে উঠতে পারি, তুমি ভেরি অনেস্ট, মেগা করতে করতে আর অন্য কিছু চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। কারণ হচ্ছে এখন আমার অলরেডি জিম আছে, আমার গার্মেন্টসের স্টোর আছে, আমি এইগুলোই আশপাশ করছি, সামলে উঠতে পারছি না। জিমটা তো ছেড়েই দাও, জিমের আমি কিছু দেখি না, একটু আধটু গার্মেন্টসটা দেখতে হয়, সেটাও করে উঠতে পারছি না। এবার যে কাজ শুরু হয়ে গেল সেটা আমি সামলাবো কি করে আমি বুঝতে পারছি না। তো আরেকটা জিনিস আমি বাড়াতে এই মুহূর্তে চাই না, নাচটা তো খুবই কাছের, তো সেই জন্য সেটাকে সময় দিয়েই করতে চাই, তো এই মুহূর্তে না। হ্যাঁ, যদি কখনো এরকম সময় আসলো যে শুধু ওয়েব সিরিজ করলাম বা ফিল্মেই কাজ করলাম, তখন হয়তো হতে পারে। একদমই তাই। আর মা শীতলার আগে স্টার জলসাতে মহালয়াতে তুমি পারফর্ম করতে তোমাকে দেখা গেছে। তো এই যে সব থেকে যে তোমার ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনটা কি, মানে এই যে এই সমস্ত? দেখো, আমি ছোটবেলা থেকেই নাচ করে এসেছি। নাচ মানেই হচ্ছে দেবদেবীর একটা ফর্মকে সবসময় তুলে ধরা হয়। আমি বেসিক্যালি কথক করেছি, তো কথক বলো, কথকে তো মহাদেব বলো বা শ্রীকৃষ্ণ বলো, সবসময় আমরা করে আসছি সেটাতে। আর আরো অনেক দেবদেবীর চরিত্র করেইছি, তো সে ইন্সপিরেশন আমি ঠিক বলবো না, কিন্তু হ্যাঁ, আমার শ্রীকৃষ্ণের চরিত্র করতে আমার খুব ভালো লাগে। আমি নিজে মেয়ে হয়ে এটা বলছি, আমি অনেকবার ছোট থেকে অনেকবার শ্রীকৃষ্ণ সেজেছি, আমি কৃষ্ণের ভক্ত। তো মানে ঠিক আছে, ছোটবেলা থেকে যেহেতু করে এসছি সবসময় এইরকম চরিত্র, তো খুব একটা প্রবলেম হচ্ছে না। প্রবলেম হয়নি। আর এছাড়াও তো মানে এই যে মিথোলজিক্যাল একটা যে চরিত্র, এইগুলোর একটা আলাদাই ফ্যান বেস থাকে সবসময় দর্শকের কাছে। তো এরকম মানে কতটা এক্সাইটেড ছিলে তুমি যখন এই কলটা পেলে যে এরকম একটা চরিত্র তোমাকে অভিনয় করতে হবে? এক্সাইটেড না, বলবো ভয়াবহ ছিলাম আমি। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে, এবার দেখো নাচ কি বিষয়টা বলো তো, নাচ হচ্ছে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আমি স্টেজে যতক্ষণ থাকলাম ততক্ষণ একটা অ্যাটায়ারকে ক্যারি করলাম, মানে আমাকে সারাদিন ওই অ্যাটায়ারটাকে ক্যারি করতে হচ্ছে না। কিন্তু এখানে কি হয়, যখন আমরা মেকআপ রুমে ঢুকলাম, ব্যাস ওই যে জাঙ্ক জুয়েলারিজ একটা পরতে হয়, ওটা একটা আমার বিভৎস, আমি সবসময় ভয়ে থাকি যে আমাকে যেন কেউ অতিরিক্ত জুয়েলারিজ পরতে না বলে। যেমন এই নাকেরটাও যে পরে আছে, আমার যে কি মারাত্মক সুরসুর করছে, আমি শর্টে না থাকলে এটাকে খুলে দিই। এবার তবুও ভয়ে ভয়ে খুলি, একটা ছোট্ট জিনিস হারিয়ে গেলে তখন কন্টিনিউটি ব্রেক হয়ে যায়। তো হ্যাঁ, ভয়ে ছিলাম অবভিয়াসলি, কিন্তু একটা যে রাহাত পেয়েছি আমি, সেটা হচ্ছে যেহেতু মা শীতলা এই মুহূর্তে তাকে গ্রামের মেয়ে হিসেবেই দেখানো হচ্ছে, তো খুব একটা সাজগোজ নেই, তাই জন্য আমার প্রবলেম হচ্ছে না। কিন্তু যেই মা শীতলা নিজের রূপে আবির্ভূত হবে, যদিও বা সেটা হয়তো আমাকে বলা হয়েছে যে খুব বেশি ওটা হবে না, ঠিক আছে, কিন্তু তাও
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ ক্যারি তো করতে হবে 14 ঘন্টার জন্য অ্যাটলিস্ট। তো সেটা নিয়ে একটু তবুও চিন্তায় আছি। আর এছাড়াও দীপান্বিতা কতটা ঠাকুরের বিশ্বাসী বা ঠাকুর পুজো করে কতটা? আমি এটা বলবো না যে আমি মারাত্মক ঠাকুর পুজো করেছি, সবসময় পুজো করেই চলেছি, না ওটা একদমই না। আমি হয়তো খুব কম পুজো করি, ঘরে ঘরে আমাদের বাঙালিরা যেরকম মায়েরা পুজো দেয় সেটাই হয়। কিন্তু হ্যাঁ, এবার এটা শিবরাত্রি বলো বা জন্মাষ্টমী বলো, আমি সবসময় ফাস্টিং রাখি, ওটা আমি কখনোই মিস করি না। ঠাকুরের উপর বিশ্বাস রাখি, মারাত্মক বিশ্বাস রাখি যে আমার সাথে যেটা হচ্ছে, খারাপ হচ্ছে সেটাও আমার জন্য ভালো, ভালো হচ্ছে সেটাও আমার জন্য ভালো। আমি একটা জায়গায় কোনো একটা সিরিয়ালে আমি ডায়লগ শুনেছিলাম, সেটা আমি সারা জীবন মনে রেখেছি। সেটা হচ্ছে, তুমি যেটা চাইছো, ভগবানকে আমরা সবসময় মা বাবা, আমরা ভগবানের সন্তানের মতন। তো সন্তানের জন্য কখনো কেউ খারাপ চাইতে পারে না। তো আমরা যেটা নিজের জন্য ভাবছি সেটা যদি পেয়ে যাই ভগবানের কাছ থেকে, সেটা ভালো। আর যদি না পাই তাহলে সেটা আরো ভালো, কারণ হচ্ছে তার থেকে বেটার আমরা ভাবতে পারবো না। এটা আমি একটা ডায়লগ শুনেছিলাম, তো সেটাই আমি মনে করি। আমি যেদিন এই প্রজেক্টের জন্য যেদিন আমি মিটিং এও গেছিলাম, আমার ঘরে গোপাল ঠাকুর আছে, তো আমি শুধু ঠাকুরের সামনে, আমি সবসময় কাজের বেরোনোর আগে হরে কৃষ্ণ বলতে বলতে বেরোই। ঠাকুরের সামনে যখনই মিটিংটাতে বেরোচ্ছি, প্রণাম করে জাস্ট এইটুকুনি বলেছিলাম, আমার জন্য যেটা ভালো সেটাই করো। তো যাই এসছে জীবনে তার প্রসাদ হিসেবে গ্রহণ করেছি আমি। একদমই তাই। আর গোপমণিতে টিফিন সার্ভিসের ওনার এবং তেতোতে একজন ফ্যাশন ডিজাইনার। আর এই জিনিসগুলোই কি তোমার জিম ওপেন করার ক্ষেত্রে একটা ইন্সপিরেশন হয়ে, মানে এই চরিত্রগুলো কোনো ক্ষেত্রে মানে একটা ইন্সপিরেশন হয়ে কি কাজ করেছে? না, জিম সত্যি কথা বলতে আমার একটা বিজনেস করার খুব ইচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে আমি, যেহেতু পাপার সেই সময় রিসেন্টলি মানে রিটায়ার করেছিলেন, তো পাপা বসে থাকবে, তো সেই কারণে আমি ভেবেছিলাম যে না চলো আমি তো একটা বিজনেস করতেও চাইছি, তো আমি বিজনেস করবো, পাপা ওটাকে সামলাবে। আমি এটা, বাট সেটা আলটিমেটলি হয়নি। আমার বাবা আমার অন্য স্কুলে জয়েন করে নিয়েছে। সেটা আমি বুঝতে পারলাম যে একটা টিচারকে টিচিং থেকে দূরে রাখা যায় না, যেটা যার কাজ তার থেকে তাকে দূরে করা যায় না, যার যেটা ভালো লাগে আর কি, সেটা আমি বুঝতে পারলাম। তো সেই জন্য জিমটা করেছিলাম। আমার এই মুহূর্তে, সেই দিন একটা জিম ছিল, এখন আমার 2টো জিম, কৈখালি একটা ইজাতে বাইপাসের কাছে হাইল্যান্ড পার্কে। আর আমার স্টোরটা হচ্ছে, আমার স্টোর যেটা খুলেছি সেটা হচ্ছে শিউরিতে আমি খুলেছি স্টোরটা, একটা গার্মেন্টস স্টোর। সেটা বলতে পারো যে হ্যাঁ, তুতের থেকে ইন্সপায়ার্ড। কারণ হচ্ছে আমি যখন তুতে করছিলাম তখন আমার অপোজিটে ছিল হচ্ছে আরফিন আমাকে বলেছিল যে একটা কোনো বিজনেস করা যাক, তাহলে সাথে করব। আমিও এটা মানি, ও জামা কাপড় কোয়ালিটি এসব খুব ভালো বোঝে, মানে দেখে বলে দেয়, হাতে নিয়ে বলে দেয় এটা কিরকম কি কোয়ালিটি না কোয়ালিটি। তো ও যেহেতু বোঝে, তো আমি বলছি ঠিক আছে, করা যেতেই পারে। আমি একটু হিসাবে ঠিকঠাকই, আমি হিসেবটা দেখে নিই, ও ড্রেস দেখে নেয়। আর এছাড়াও যে তোমার যে এত ভালো ব্লগ তুমি বানাতে, আর ওখানেও একটা মানে বেশ ভালো ফ্যান বেস ওখানে ছিল, দর্শকরা আবার কবে ব্লগ দেখতে পাবে? ব্লগ সত্যি কথা বলতে আমার সামহাও মনে হয়েছিল যে ইউটিউবে আমি ব্লগিং গুলো করছিলাম, তো ওটা আমার সামহাও মনে হয়েছিল হয়তো আমি একটু, হয় না সব মানুষের একটা দিক থাকে যে যেটা একটু হিডেন থাকলে আমার মনে হয় বেটার হয়। খুব অনেস্টলি বলছি, এটা সবার জীবনে, একটা অভিনেতার জীবনেও সে পাবলিক ফিগার বলে এটা না যে তার জীবনটাকে পুরো একদম খোলা বইয়ের মতন সবার সামনে রেখে দিতে হবে। তো সামহাও মনে হচ্ছিল ওটা আমি একটু বেশিই করে ফেলছি। তো সেখান থেকে তাই জন্য আমি একটু স্টপ করেছি। কিন্তু এটা না যে আমি ব্লগিং করব না, অবশ্যই করব। আমি কন্টেন্ট নিয়ে, আমি নিত্যদিনের ব্লগিং করব না, আমি ভেবেছি আমার কাছে যদি কখনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট নিয়ে আমি করব। সত্যি কথা বলতে আমি তো সেইভাবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ না যে প্রত্যেকদিন আমি কন্টেন্ট ভাববো, আমার দ্বারা হয় না। আমার দ্বারা হয় ও অভিনয় করিয়ে না, আমাকে নাচ করিয়ে না, আমি করে দিতে পারি। কন্টেন্ট দিতে পারো, আমি করে দিতে পারি, কিন্তু প্রত্যেকদিন যদি আমাকে কন্টেন্ট বের করতে হয় সেটা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি ঠিক আছে ছেড়ে দাও, মাঝে মাঝে করবো, অল্প অল্প করবো। কিন্তু হ্যাঁ, আমার খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসছে, সেটা আমি এখনো অব্দি শুট করে উঠতে পারিনি, কারণ হচ্ছে
আমার এখানে এখনো আমি রুমটাকে নিয়ে নিজের আমার যে মেকআপ রুমটা সেটাকে এখনো অব্দি রেডি করে উঠতে পারিনি। তো আমি যখন নিজের মেকআপ রুমটাকে রেডি করে নেবো তখন অবভিয়াসলি একটা ভ্লগ করব আমার মেকআপ রুমটাকে আমি কিভাবে সাজিয়েছি। আর এছাড়াও অভিনয়ের পাশাপাশি তোমার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে সেলফ প্রমোশনটা কি দরকার? দরকার, সেলফ প্রমোশন দরকার, সেটা ভালো করে করো। এরকম না যে একটা ক্যামেরা এসে করলাম। এটা আমি সত্যি কথা বলতে আমি আমার কো আর্টিস্টের সেই জায়গায় যদি আমরা আমরা আর্টিস্ট হিসাবে তো আমরা অনেক সাহায্য পাই, আমাদের কাছে অনেক কিছু অ্যাভেলেবেল থাকে খুব ইজিলি, সেটা ক্যামেরাম্যান বলো বা লাইটস বলো বা হোয়াট এভার বলো। তো সেগুলো আমরা পেয়েও যদি একটা সামান্য ভিডিও ক্রিয়েট করে দিই তাহলে আমার মনে হয় সেটা নিজেদের ক্ষেত্রে আমরা নাইনসাফি করি। তো আমি ভেবেছি এবার থেকে যে করব, বাট কোয়ালিটি থাকবে কাজে, সেটাতে করব। আর যদি না থাকে তাহলে না করাটাই বেটার। আর ফেমাস হওয়ার পর মিতালি কি মিস করে সব থেকে বেশি? আমি কিছু মিস করি না, আমি সত্যি কিছু মিস করি না। যে আমাকে এরকম না, আমি ফেমাস হওয়ার পরও আমি রাস্তার পাশে দিয়ে ফুচকা খেতে পারি, আমার অসুবিধা নেই। নাও যদি খেতে পারি আমার ঘরে চলে আসে, তাতেও আমি বলে দিই ভাই জোম্যাটো আছে, সুইগি আছে, সব কিছুই আছে, বাড়িতে চলে আসে। তো সেই অর্থে হিউজ যে কিছু আমি রাস্তার ধারে সেগুলো মিস করি ওরকম কিছু না। সুইগি জোম্যাটো সব কিছুই আছে, ঘরে চলে আসে, অসুবিধা হয় না। এই যে কাজের এত ব্যস্ততা, তার মাঝখানে যে বন্ধুদের সাথে আড্ডা মারা বা বাড়ির লোকেদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, তো সেইগুলো তো মনে হয় একটু মানে সত্যি কথা বলতে আমার খুব যে বন্ধু আছে সেটাও না। এখন সময়টাই এরকম হয়ে গেছে, সবাই সবার নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে খুব বেশি। তো আমার যে খুব বন্ধু আছে সেটাও না, আর আমি যে খুব বেশি গল্প করেছি সেটাও না। যখন যাদের সাথে থাকি তাদের সাথে, এই যে আমি এই প্রজেক্টটাতে ঢুকেছি, এখন এখানে যাদের সাথে থাকবো তাদের সাথেই আড্ডা মারবো, ব্যাস এখানেই কাজ শেষ, বাড়ি চলো। এরপর যেখানে সময় হলো মা বাবাকে দেওয়ার মতন, তো যখন প্রজেক্ট শেষ হয় মাঝখানে আমি 3 মাস 4 মাস তো পাই, তো সেইটুকু সময় আমি প্রপারলি ঘরে দিই। আর সত্যি কথা বলতে আমাকে যদি এখন বলা হয় যে ঘরে বসো, বা আমি আবার বসে থাকাটাও নিতে পারি না একদম। আমার টুকটাক কাজ আমার চলতে থাকে, সেটা ঘরের কাজ হোক বাইরের কাজ হোক, আমাকে কাজ সবসময় করতে হবে, নাহলে আমি পাগল হয়ে যাবো। একা সময় কি করতে ভালোবাসো? আমার কি বলে, ঘরে অনেক পেটস আছে, প্রচুর পেটস আছে আমার। 6টা বিড়াল, একটা কুকুর, একটা খরগোশ। তো সবার যে কাজ থাকে না, আর আমার ঘরে মানে কি বলবো, ভগবান আমাকে এরকম দিয়েছে, সবাই একদম প্রপার, খুব একটা সুস্থ না, তারা অল আর অ্যাডপ্টেড। তো কারোর প্যানক্রিয়াস প্রবলেম, তো কারোর অ্যালার্জি প্রবলেম, তাদের 14টা মেডিসিন থাকে, 3 মাস পর তাদের ব্লাড টেস্ট। তো এইগুলোই করতে করতে না সকাল বিকেল 5টা করে 4টে বিড়ালকে যদি 5টা করে ওষুধ খাওয়াতে হয়, তাহলে আর সময় থাকে না এগুলো অন্য কিছু করার। দীপালি তুমি এখনের সমাজে দাঁড়িয়ে মানে মানুষ আর কি মানে যে চিঠি লিখে প্রেম করা বা এই একটু ঘুরতে যাওয়া, এই ব্যাপারটা ভুলে গেছে। তো তোমার কাছে প্রেমের কনসেপ্টটা কেমন? প্রেমের কনসেপ্ট আমার কাছে জানি না, আমি নিজেও কনফিউজ। তোমরা জানলে প্লিজ আমাকেও বলো। আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হয়, প্রেম হোক বা যে কোনো সম্পর্ক হোক, স্বাধীনতাটা খুব দরকার। ঠিক আছে, যখনই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না, তুমি 4 দিন মানিয়ে থাকতে পারবে, 5 দিন মানিয়ে থাকতে পারবে, 6 দিনের দিন তোমার মনে হবে যে আর ভাল লাগছে না। তো যে কোনো প্রেমের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতাটা খুব দরকার। কারোর ওপরে কেউ কিছু চাপিয়ে দিতে পারে না। একান্তই যদি তাদের ইচ্ছে হলো তাহলে সেটা করবে, নাহলে করবে না, নাহলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। তোমার কাছে এখন অবধি সিঙ্গেল লাইফই বেস্ট, তাই তো? হ্যাঁ, আমার কাছে সত্যি কথা বলতে সিঙ্গেল লাইফই বেস্ট। আর হ্যাঁ, দিনের শেষে একটা কথা বলার মানুষ দরকার হয় ভাই, কিন্তু তবুও একটা লাপাতা লেডিসে একটা डायलॉग ছিল রিসেন্টলি, अकेले खुश रहना बहुत बड़ी बात होती है, अगर वो सीख लो तो कोई दर्द नहीं पहुंचा सकता। তো চেষ্টা করো ওইভাবেই যাতে নিজেকে তৈরি করার। এরপর যদি ভালো কেউ জীবনে আসে, তোমাকে যদি ভগবান সেই বরদানটা দেয়, দেন এনজয়।
একদমই তাই। তো আজকে তোমার এই মা শীতলা প্রথম আর কি আজকে কাজ, তো সেই জন্য অনেক শুভকামনা। এবং তুমি তোমার দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে মা শীতলা অবভিয়াসলি দেখো। আমি জানি না, আমি এখনই বলতে পারছি না আমি কিরকম অভিনয় করতে পারবো কি পারবো না, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট মাইথ। কিন্তু ভালো মন্দ হোয়াট এভার ইট ইজ, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সবার সব কিছুর নিচে একটা কমেন্ট বক্স আছে, তো ওখানে কমেন্ট করে জানিও। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com-এ। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।